আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান। আজকের আলোচনা, পশ্চিমা দেশগুলো ফিলিস্তিন রাষ্ট্রকে কেন স্বীকৃতি দিচ্ছে। কানাডা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, পর্তুগাল, স্পেন এসব প্রভাবশালী দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে। ফ্রান্স সহ আরও দেশ শীঘ্রই ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে। তবে ইটালি ও জার্মানি এখনই স্বীকৃতি দিচ্ছে না, যদিও ওই দেশ দুটিতে ফিলিস্তিনিদের পক্ষে ব্যাপক বিক্ষোভ হচ্ছে। পশ্চিমা দেশগুলোর ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দান এক ঐতিহাসিক সিদ্ধান্ত, কিন্তু ফিলিস্তিন রাষ্ট্রের এই স্বীকৃতি কি ফিলিস্তিনবাসীকে প্রকৃত অর্থে স্বাধীনতা দেবে, নাকি এটা নিছক পশ্চিমা নেতাদের মুখ রক্ষার কৌশল? এই প্রশ্নের উত্তর ভবিষ্যতে পরিষ্কার হবে। বস্তুত এই মুহূর্তে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির সাথে পশ্চিমা দেশগুলোর আরও বেশ কিছু পদক্ষেপ দরকার। যাই হোক, এসব প্রভাবশালী দেশগুলোর ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি মূলত একটি প্রতীকী পদক্ষেপ, তবে এর যথেষ্ট গুরুত্ব আছে। এটি গুরুত্বপূর্ণ কারণ যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো এই সিদ্ধান্ত নিয়েছে। আগে তারা সবসময় বলতো আলোচনার পরে স্বীকৃতি দেব, কিন্তু এখন যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো নিজেদের ওই পুরনো অবস্থান ভেঙেছে। এতে ইসরায়েল আরও একঘরে রয়েছে। তাই গত 21 সেপ্টেম্বর কানাডা, ব্রিটেন ও অস্ট্রেলিয়ার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবার সিদ্ধান্ত বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এই স্বীকৃতি এখনই ফিলিস্তিনিদের বাস্তব অবস্থার পরিবর্তন করবে না, তবে এই স্বীকৃতি ভবিষ্যতে ভিত্তি হিসাবে কাজ করবে, যা ফিলিস্তিনিদেরকে রাষ্ট্র গঠনে ইসরায়েলের সাথে দর কষাকষিতে এগিয়ে রাখবে। যদিও ইসরায়েল সাম্প্রতিক দিনগুলোতে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির বিষয়টির বিরোধিতা করেছে। গত 15 সেপ্টেম্বর পূর্ব জেরুজালেমে এক অনুষ্ঠানে নেতানিয়াহু তার সমর্থকদের উদ্দেশ্যে বলেছেন, কোনো ফিলিস্তিন রাষ্ট্র হবে না। ইসরায়েলের এমন কঠোর মনোভাবের কারণে অনেকে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তাদের মনে প্রশ্ন জন্মেছে, এটা কি মুখের প্রতীকী স্বীকৃতি হয়ে থাকবে, নাকি তা এক কার্যকরী পদক্ষেপ হবে? কেননা ইসরায়েল পূর্বের মতোই গাজা ও পশ্চিম তীরে অভিযান অব্যাহত রেখেছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দিলেও যুদ্ধ থামবে না। তারা মনে করেন, যতক্ষণ না বাস্তব পদক্ষেপ গ্রহণ করা না হয় ততদিন ইসরায়েলের অভিযান বন্ধ হবে না। যেমন নিষেধাজ্ঞা, অস্ত্র বিক্রি বন্ধ করা, আন্তর্জাতিক বাহিনী দিয়ে ফিলিস্তিনের আকাশসীমা নিয়ন্ত্রণ, এসব ছাড়া ওই স্বীকৃতি কাজে আসবে না। সাম্প্রতিককালে ইউরোপ, আমেরিকার বিভিন্ন শহরে ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করে অনেকগুলো বিক্ষোভ হয়েছে। অনেকে মনে করছেন ইউরোপে ফিলিস্তিনের প্রতি জনসমর্থন বেড়েছে। বিশেষজ্ঞদের অনেকেই মনে করেন, পশ্চিমা প্রভাবশালী দেশগুলোর ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দান মূলত প্রদর্শনীমূলক পদক্ষেপ। আসলে ওই সব দেশ তাদের জনগণ ও আন্তর্জাতিক চাপের কারণে কিছু দেখাতে চাইছে। যাই হোক, কিন্তু তবুও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দানের অর্থ হল স্বীকৃতি দানকারী দেশগুলো ফিলিস্তিনের সরকারের সাথে চুক্তি করতে পারবে, রাষ্ট্রদূত নিয়োগ করতে পারবে। যেমন ইতিমধ্যেই ব্রিটেন হুসাম জমলাতকে তার দেশে ফিলিস্তিনি রাষ্ট্রদূত হিসাবে স্বীকৃতি দিয়েছে। এর প্রতিক্রিয়ায় ফিলিস্তিনি রাষ্ট্রদূত জমলাত বলেন, এই বহু প্রতীক্ষিত স্বীকৃতি ফিলিস্তিনিদের স্বাধীনতার অবিচ্ছেদ্য অধিকারকে স্বীকার করল। এটি ন্যায় বিচার ও শান্তির দিকে অগ্রগতি। এটি ব্রিটেনের ঔপনিবেশিক ইতিহাস ও বেলফোর ঘোষণার অন্যায় সংশোধনের দিকে এক ধাপ। গত 3 দশকে জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাসহ বিশ্বের বেশিরভাগ দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। এখন কেবলমাত্র কিছু দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়নি। এর মধ্যে অন্যতম হল যুক্তরাষ্ট্র। আর যুক্তরাষ্ট্রকে অনুসরণ করছে কয়েকটি ইউরোপীয় দেশ, বাল্টিক অঞ্চলের রাষ্ট্রগুলো এবং এশিয়ার মধ্যে দক্ষিণ কোরিয়া ও জাপান। উল্লেখ্য যে বিশ্বের মোট 193টি দেশের মধ্যে 150টি দেশের স্বীকৃতি পেয়েছে ফিলিস্তিন রাষ্ট্র। কিন্তু তারপরও ফিলিস্তিন জাতিসংঘের পূর্ণ সদস্য হতে পারবে না, অর্থাৎ পৃথিবীর 194তম রাষ্ট্র ফিলিস্তিন হতে পারবে না, কারণ যুক্তরাষ্ট্র তাতে সমর্থন দেবে না। এ সংক্রান্ত প্রস্তাব পাশ করতে নিরাপত্তা পরিষদের যে অনুমোদন প্রয়োজন হবে, সেখানে যুক্তরাষ্ট্র ভেটো প্রদান করবে। অতীতেও যুক্তরাষ্ট্র তাই করেছে। এ কারণে 2012 সাল থেকে ফিলিস্তিন কেবলমাত্র জাতিসংঘের একটি অসদস্য পর্যবেক্ষক রাষ্ট্র। জাতিসংঘের পূর্ণ সদস্য হতে হলে নিরাপত্তা পরিষদের অনুমোদন লাগবে, কিন্তু যুক্তরাষ্ট্র তাতে ভেটো দিতেই থাকবে। তবে যুক্তরাষ্ট্রের এমন প্রতিবন্ধকতা সত্ত্বেও ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ বাড়ছে, বিশেষ করে ইউরোপের পক্ষ থেকে।
কেননা ইউরোপে ইসরায়েল বিরোধী বয়কট আন্দোলন বেড়েছে। ইসরায়েলকে ইউরোভিশন প্রতিযোগিতা ও ক্রীড়াঙ্গনের আসর থেকে বাদ দেওয়ার দাবি উঠছে। ইউরোপীয় ইউনিয়ন কিছু ইসরায়েলি পণ্যের শুল্ক বাড়ানো ও কিছু নেতার উপর নিষেধাজ্ঞার কথা ভাবছে। তাই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দান, গাজার যুদ্ধ কিংবা পশ্চিম তীরের অভিযান সরাসরি না থামালেও ইউরোপের রাস্তার আন্দোলন এই ইঙ্গিত দিচ্ছে যে জনমতের চাপে ইউরোপীয় দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে বাস্তব পদক্ষেপ নিতেও পারে। যেমন ইসরায়েলের উপর উভয়মুখী অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করতে পারে, অর্থাৎ ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি না করা এবং ইসরায়েল থেকেও অস্ত্র না কেনা। বিশ্লেষকদের অনেকেই বলছেন পশ্চিমা দেশগুলো মূলত ইসরায়েলকে শাস্তি দিতেই এই স্বীকৃতি দিচ্ছে। একই সাথে নিজেদের জনগণের চাপও সামলাচ্ছে, কেননা জনগণ ইসরায়েলের অভিযান থামাতে পদক্ষেপ চাইছেন, আর জনগণের জমে ওঠা চাপের প্রতিক্রিয়া স্বরূপ ইউরোপীয় নেতারা ধীরে ধীরে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছেন। তবে অনেকে মনে করছেন এই পদক্ষেপ যথেষ্ট না। ইউরোপীয় নেতারা কম খরচের এই পদক্ষেপ নিচ্ছেন, তারা মুখ রক্ষা করছেন। যাই হোক, গত জুলাইয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছিলেন ইসরায়েল যুদ্ধ থামাতে পদক্ষেপ না নিলে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবেন। এরপর গত 21 সেপ্টেম্বর ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে গিয়ে তিনি বলেন এই স্বীকৃতি দেওয়া হলো দুই রাষ্ট্র সমাধানকে সামনে বাড়ানোর জন্য। এটি এখন করা হলো কারণ দুই রাষ্ট্র সমাধান আগের যে কোনো সময়ের চেয়ে দূরে সরে যাচ্ছে। ওদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে গিয়ে বলেন ফিলিস্তিনি কর্তৃপক্ষ সংস্কার করলে আরও পদক্ষেপ নেওয়া হবে, যেমন পূর্ণ কূটনৈতিক সম্পর্ক ও দূতাবাস খোলা হবে। অর্থাৎ অস্ট্রেলিয়ার স্বীকৃতিটা শর্ত সাপেক্ষ বিষয়। উল্লেখ্য যে আজ থেকে 108 বছর আগে ব্রিটেন বেলফোর ঘোষণা দিয়ে ফিলিস্তিনে ইহুদি ধর্মের লোকজনের জন্য জাতীয় স্বদেশভূমি সমর্থন করেছিল। এ কারণে ফিলিস্তিন ইসরায়েল সংকট নিরসনে ব্রিটেনের উপর বিশেষ দায়িত্ব বর্তায়। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি গত জুলাইয়ে জাতিসংঘে বলেছিলেন ব্রিটেনকে দুই রাষ্ট্র সমাধান সমর্থন করতে হবে। যাই হোক, সব শেষ কথা হলো বিশ্লেষকদের অনেকেই সতর্ক করে বলেছেন পৃথিবীর সব দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিলেও তেমন কিছু বদলাবে না যদি ইসরায়েলি দখলদারিত্ব শেষ না হয়। বস্তুত ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের মনোভাব পরিবর্তিত না হলে ফিলিস্তিন সংকটের সমাধান হবে না এবং আরব ইসরায়েল প্রকৃত শান্তিও প্রতিষ্ঠিত হবে না। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার আর্থিক ও সামরিক সাহায্য দেয়। এভাবে সে ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্ব নিশ্চিত করে। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সর্বাত্মকভাবে কূটনৈতিক সমর্থনও দেয়। যুক্তরাষ্ট্র জাতিসংঘে ইসরায়েলকে রক্ষা করে চলে। এমনকি ইসরায়েলের প্রতি সহমর্মিতা স্বরূপ যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদেরও নিষেধাজ্ঞা দিয়েছে। আসলে গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান বন্ধ হতে পারে যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা চান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইলে ইসরায়েলকে থামাতে পারেন, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের সবচেয়ে বড় সমর্থক। তিনি প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসাবে স্বীকৃতি দিয়েছিলেন। ইসরায়েলের ডানপন্থীরা ডোনাল্ড ট্রাম্পের শাসনকালকে তাদের পরিকল্পনা বাস্তবায়নের মহা সুযোগ মনে করেন। এমত অবস্থায় ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উপর সত্যিই চাপ দেবেন কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। অতীত অভিজ্ঞতা বলছে সেই সম্ভাবনা কম। বস্তুত আরব ইসরায়েল সংঘাত বন্ধের আসল গেম চেঞ্জার একমাত্র যুক্তরাষ্ট্র, আর বিশেষভাবে এখন তা নির্ভর করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর। তবে এক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প যদি ব্যর্থ হন তাহলে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে দিন দিন চীনের প্রভাব বৃদ্ধি পাবে। কেননা মিশর, সৌদি আরব, ইরান, তুরস্ক, কাতার এসব দেশ মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক ক্ষেত্রে চীনা শক্তিকে আমন্ত্রণ জানাবে। এমনকি তারা রাশিয়ার দিকেও হাত বাড়াবে। ইতিমধ্যেই এসবের লক্ষণও দেখা দিয়েছে। এ কারণেই সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু চীনের কড়া সমালোচনা করেছেন। গত 16 সেপ্টেম্বর জেরুজালেমে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের আইনসভার সদস্যদের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন, যার সংখ্যা ছিল 250 জন। ওই বৈঠকে নেতানিয়াহু চীন ও কাতারের কঠোর সমালোচনা করেন। নেতানিয়াহু অভিযোগ করেন যে চীন ও কাতার সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ইসরায়েলের বিরুদ্ধে একটি তথ্য অবরোধ তৈরি করেছে। তিনি আরও বলেন এই তথ্য অবরোধের উদ্দেশ্য হল আন্তর্জাতিক মহলে ইসরায়েলকে বিচ্ছিন্ন করা এবং পশ্চিমা সমাজের জনমতকে প্রভাবিত করা। নেতানিয়াহু সতর্ক করেন যে এটি ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় গত 18 সেপ্টেম্বর ইসরায়েলে অবস্থিত চীনা দূতাবাস কড়া প্রতিবাদ জানায়। চীনা দূতাবাসের বিবৃতিতে বলা হয়, নেতানিয়াহুর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং অযৌক্তিক। এ ধরনের মন্তব্য চীন ইসরায়েল সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করছে। চীন পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব আলোচনা হচ্ছে তা সরাসরি চীনের সঙ্গে সম্পৃক্ত নয়। চীনা বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলকে শুধু তথ্যযুদ্ধের অভিযোগ না তুলে বাস্তব সমস্যার সমাধান রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে খুঁজতে হবে। চীন স্পষ্ট জানিয়ে দেয় যে গাজায় চলমান যুদ্ধ দ্রুত বন্ধ করতে হবে এবং মানবিক সংকট নিরসনে উদ্যোগ নিতে হবে। সুতরাং স্পষ্টত বোঝা যাচ্ছে যে চীন মধ্যপ্রাচ্যে তার প্রভাব বাড়াতে সক্রিয় রয়েছে। এমত অবস্থায় বলা যায় যে চীনা প্রভাব ঠেকাতেই যুক্তরাষ্ট্রের অনুগত পশ্চিমা দেশগুলো ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়ে পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চাইছে। কেননা চীন ইতিপূর্বে ফিলিস্তিনের বিবদমান দুই পক্ষ হামাস ও ফাতাকে একত্র করে আলোচনার টেবিলে বসিয়েছিল। এছাড়া অনেকে মনে করছেন সাম্প্রতিককালে সম্পাদিত পাক সৌদি সামরিক চুক্তির পেছনেও চীনের গ্রিন সিগন্যাল রয়েছে। চীন তার BRI মহাপ্রকল্প বাস্তবায়নের জন্য ইসরায়েলের ভূমি ব্যবহার করতে চায়। কেননা স্থলপথে মধ্যপ্রাচ্য থেকে উত্তর আফ্রিকার মুসলিম দেশগুলোতে পৌঁছাতে গেলে ইসরায়েলের ভূখণ্ড দিয়ে প্রবেশ করতে হবে। ইসরায়েল রাষ্ট্র মিশর ও সিরিয়াকে স্থলপথে বিভক্ত করে রেখেছে, তেমনিভাবে ইসরায়েল রাষ্ট্র মিশর ও জর্ডানকেও স্থলপথে বিভক্ত করে রেখেছে। সুতরাং সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের আগামীর ভূ রাজনীতিতে অনেক কিছুই অপেক্ষা করছে। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।